আজ প্রথম প্রতিশ্রুতির 22তম পর্ব। কালের খাতার কয়েকখানা পাতা ডান দিক থেকে বাঁ দিকে চলে আসে, গড়িয়ে যায় অনেকগুলো দিন। অনভ্যস্ত জীবন প্রায় ধাতস্থ হয়ে এসেছে নবকুমারের। গতিতে বেশ খানিকটা ক্ষিপ্রতার সঞ্চার হয়েছে। বাড়িতে অফিসের গল্প করতে শিখেছে। অফিস যাওয়ার সময় কৌটো ভর্তি পান আর পানের সঙ্গে দোক্তা নিতে শিখেছে। ইতিমধ্যে ছেলেরা স্কুলে কয়েকবার ক্লাস বদলেছে, আর সত্যবতীরা একবার বাসা বদলেছে। বাসা বদলাবার অবশ্য অতি সূক্ষ্ম গোপন একটি ইতিহাস আছে। সে ইতিহাস শুধু সত্যবতীর আর ভবতোষ মাস্টারের মধ্যেই নিবদ্ধ। বেশ চলছিল সংসার। তাড়াহুড়ো করে স্বামীর আর স্বামীর বন্ধুর অফিসের ভাত রাঁধছিল সত্য। পান সাজছিল 2 কৌটো করে। তারা বেরোতে না বেরোতে ছেলেদের নাওয়া খাওয়া নিয়ে ব্যস্ত হচ্ছিল। দুর্গা দুর্গা উচ্চারণ করে ছেলেদের স্কুলে পাঠাচ্ছিল। তারপর সারাদিনের অবসরে সংসারের বাকি কাজগুলো সেরে তুলে মন দিয়ে শিখছিল লেখাপড়া। বাংলা ইংরেজি 2। বইয়ের যোগানদার ভবতোষ, পাঠ শিক্ষকও ভবতোষ। নিয়মিত নয়, মাঝে মাঝে দুরূহ জায়গাগুলো বুঝে নিত সত্য। ঘরের মধ্যে উঁচু চৌকিতে বসতেন মাস্টার। চৌকির সামনে মাটিতে সত্যর 2 ছেলে বসত মাদুরে নিজেদের বই খাতা নিয়ে, আর সত্য মাদুর থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে মেজে বসত মাথার কাপড় টেনে। কিন্তু কথা চিরদিনই স্পষ্ট সত্যর। তাই দূরত্ব সত্ত্বেও তার প্রশ্ন বুঝতে অসুবিধে হতো না ভবতোষের। এই পড়াশোনার মাঝখানে হঠাৎ একদিন সত্য বলে বসল, আমাদের জন্যে অনেক তো করলেন আপনি, আর একটু কষ্ট করতে হবে। ভবতোষ বিচলিত হয়ে বললেন, কষ্ট কিসের? কষ্ট মানে? কষ্ট তো বটেই, এ যাবৎ অনেক কষ্ট করলেন। সে যা হোক, আপনি পিতৃতুল্য, আমি আপনার মেয়ের মতো, তাই কিন্তু আমি হচ্ছি না। সত্যর বড় ছেলে লক্ষ্য করল, হঠাৎ যেন মাস্টার মশাইয়ের মুখটা কেমন বদলে গেল। কিরকম যেন ভয় পাওয়া মুখ হয়ে গেল। সত্যর অবশ্য মাথায় ঘোমটা, মুখ নিচু। ভবতোষ অস্ফুটে কি যেন বললেন। সত্য পরিষ্কার গলায় উত্তর দিল, হ্যাঁ, সেই কথাই বলছি, কিন্তু আমি হচ্ছি না। আপনি কায়েত ঠাকুরপোর জন্যে অন্য একটা ব্যবস্থা করে দিন। এখানে তো শুনেছি মেজ ঘর নাকি যেন আছে। মাথা পিছু খাই খরচা দিয়ে বেটা ছেলেরা একজোট হয়ে থেকে আপিস কাছারি করে। কায়েত ঠাকুরপো অর্থে নিতাই। সামনে শুধু ঠাকুরপো বললেও আড়ালে তার সম্পর্কে অপরকে বোঝাতে কায়েত ঠাকুরপো বলেই উল্লেখ করে সত্যবতী, কিন্তু সেটা কেবল বোঝাতেই। নবকুমারের সঙ্গে তো ঠিক ভাইয়ের মতোই ছিল সে এ বাড়িতে, আর নেহাত ভাতের ছোঁয়াটা বাদে অত বামুন কায়েতের ভেদাভেদও ছিল না সত্যর কাছে। খুব সৌহার্দ্যই তো ছিল। হঠাৎ কি হলো? ভবতোষ তাই অন্যমনস্কভাবে বললেন, সে তো আছে, হ্যাঁ, সেই কথাই বলছি। ওনার থাকার জন্যে ব্যবস্থা একটা
একটা আপনাকে নির্যশই করতে হবে। ভবতোষ মাথা চুলকে বলেন, তা না হয় দিলাম, কিন্তু হঠাৎ মানে সে কি কিছু বলেছে এইখানে থাকবে না বলে? না, তিনি কিছু বলেননি। সত্য দৃঢ় গলায় বলে, আমি বলছি, আর এটা আপনাকে করতেই হবে। ভবতোষ মুহূর্ত কয়েক চুপ করে থেকে আসতে বলেন, তুমি যখন বলছো বৌমা, অবশ্যই ন্যায্য কোনো কারণ আছে, তবু মানে বুঝতে পারছি না বলে কেমন যেন চিন্তায় পড়ছি। এবার আর উত্তর এলো না সত্যর দিক থেকে। ভবতোষ উঠে দাঁড়ালেন, তারপর বললেন, নবকুমারেরও এই মত তো? সত্য বলল, ঘর সংসারের সুবিধে অসুবিধে বেটা ছেলের মতামত চলে না, ব্যবস্থা হয়ে গেলে বললেই হবে। ভবতোষ বুঝলেন কোনো একটা গোলমেলে ব্যাপার ঘটেছে, কিন্তু নিতাই ছেলেটা তো হলো কি? আচ্ছা, হঠাৎ বলা কওয়া নেই, নিতাইকে তিনি বলবেন কি করে? ওহে, তোমার জন্যে মেসের ঘর জোগাড় করেছি, কাল থেকে থাকোগে যাও সেখানে। সে কথা বলেও ফেললেন, নিতাইকে আগে একটু না জানালে। হ্যাঁ, সে একটা চিন্তা বটে, কিন্তু কি আর হবে, বলতেই যখন হবে সে ব্যবস্থা আমিই করব। ভবতোষ অগত্যাই বিদায় নিলেন। বড় ছেলে বলল, কাকাবাবু কেন এখানে থাকবেন না মা? সত্য গম্ভীরভাবে বলল, ছেলে মানুষ, সব কথায় থাকতে নেই খোকা, যখন যা হবে দেখতেই পাবে। কেন, কি বৃত্তান্ত, অত ভাবতে বসো না। তা তারা শুধু দেখতেই পেল। দেখল বাবা কোথায় যেন পালিয়ে থাকলো, মা চুপচাপ দরজা ধরে দাঁড়িয়ে রইল, আর নিতাই কাকা নিজের তোরঙ্গ আর বিছানা নিয়ে আস্তে আস্তে একটা ভাড়াটে ঘোড়ার গাড়িতে গিয়ে উঠল। পরিস্থিতিটা এমন থমথমে যে একটিও প্রশ্ন করতে সাহস হলো না তাদের। তা সাহস প্রথমটায় নবকুমারেরও হয়নি, তাই সে সকাল থেকে পালিয়ে বেড়াচ্ছিল। অনেক রাত্রে বাড়ি ফিরে প্রায় চোরের মতো চুপি চুপি তাকিয়ে দেখল নিতাইয়ের ঘরটার দিকে, দেখল দরজায় শেকল তোলা। বুকটা ধক করে উঠল, মনে হলো তার অন্তর নামক জায়গাটাতে যেন অমনি একটা শেকল তোলা দরজা দাঁড়িয়ে রয়েছে মুখ গম্ভীর করে। সে দরজা আর বুঝি কোনো দিন খুলবে না। সেই বন্ধ ঘরের মধ্যে রয়ে গেল নবকুমারের অনেকখানিটা সুখ, অনেকখানিটা আনন্দ। ঈশ্বর জানেন সত্যর হঠাৎ কেন এই খেয়াল। নিতাইয়ের কোনো ব্যবহারে যে সে রাগ করেছে তাও তো মনে হচ্ছে না। নিজের চোখে কাল দেখেছে নবকুমার, রান্নাঘরে নিতাইয়ের ভাত বাড়তে বসে টপ টপ করে চোখের জল পড়ছে সত্যর, আর এও লক্ষ্য রেখেছে নিতাই যা যা খেতে ভালোবাসে সেই সবই আজ কদিন ধরে রাত শেষে। তবে হিসেবটা মিলছে কোনখানে? তবে কি খরচপত্রের কথা নিয়ে মাথা ঘামাচ্ছে সত্য? কিন্তু তাতেই বা প্রশ্নের উত্তর কোথা? নিতাই তো সংসার খরচের ভাগ না দিয়ে ছাড়ে না। গোলক ধাঁধার মধ্যে কাটাতে হয়েছে নবকুমারকে। সত্যকে প্রশ্ন করে সদুত্তর জোটেনি। সে বলেছে, এ তো ভালো ব্যবস্থাই হচ্ছে, দুবেলা বাড়া ভাতটা পেলে ঠাকুরপোর আর বউ এনে বাসা করার চেষ্টা থাকবে না।
নবকুমার ঝেঁজে উঠে বলেছিল, ওর পরিবারের কথা ও বুঝবে, সে চেষ্টা যে করতেই হবে তার কোনো মানে আছে? গা শুদ্ধ বউ কি তোমার মতন বাসায় আসার জন্যে পা তুলে বসে আছে? সত্য অবশ্য এ কথায় মর্মাহত হয়ে নিথর হয়ে যায়নি। প্রথম প্রথম যেমন হতো, কারণ যে কোনো বিষয়ে সামান্যতম অসুবিধে বা অপছন্দ হলেই সত্যর বাসায় আসার বাসনা নিয়ে খোঁটা দেওয়ার অভ্যাস নবকুমারের গোড়া থেকেই। বহুবিধ স্বাচ্ছন্দ্য সুখের আস্বাদ পেলেও এবং বহুবার মনে মনে সত্যকে তারিফ করলেও ওটা যেন ওর একটা মুদ্রা দোষের মতোই। প্রথম প্রথম সত্য অভিমানে পাথর হয়ে যেত, আর সেই পাথর মূর্তি অস্বচ্ছ হওয়ায় শেষ অবধি নবকুমারকেই মিটমাট করতে হতো। বলতে হতো, ঘাট হয়েছে বাবা, শতেকবার ঘাট হয়েছে। এই নাক মলছি, কান মলছি, আর যদি ও কথা মুখে আনি, ঠাট্টার কথা বুঝতে পারো না, এই এক আশ্চর্য। তা ঠাট্টা বলেই বুঝিয়ে বুঝিয়ে ক্রমশ জিনিসটাকে গা সহা করে এনেছিল নবকুমার। এখন এমন হয়েছে যে ওই খোঁটাটাকে আর গ্রাহ্যের মধ্যেই আনে না সত্য। সেদিনও তাই আনেনি। শুধু ভ্রুকুটি করে বলেছিল, পা তুলে আছে কি নেই সেটা তো যতক্ষণ না অন্তর্যামী হচ্ছ টের পাবে না। তবে মানুষের সংসারেও ন্যায্য হিসেব একটা আছে। বিয়েটা করে লোকে ঘরকন্যা করবার জন্যেই। আরও খানিক বাক্য ব্যয় করেছিল নবকুমার, অনেকটা একতরফা। তবু তার মনে আশা ছিল শেষ পর্যন্ত নিতাইয়ের যাওয়ার কথাটা হাওয়ায় ভাসবে। কিন্তু দেখল ক্রমশই সেটা পাকতে থাকলো। কেউই কিছু বলে না, তবু যেন কোথায় কি হতে থাকে। খেতে বসে দু বন্ধুতে কথাও হয় না তা নয়, কিন্তু সে যেন কেমন শুকনো শুকনো আঠা ছাড়া। অথচ নিতাইকে স্পষ্টে জিজ্ঞেস করতেও সাহসে কুলোয় না, সত্যকেও না। কিন্তু আজ এই দুঃখের আবেগে ওর সাহস জেগে উঠল। ওখান থেকে তাড়াতাড়ি সরে এসে তীব্র স্বরে বলে ফেলল, বিনি দোষে নিরপরাধ মানুষটাকে বাড়ি থেকে বিদেয় করে দিতে মনটা একবার কাঁদলও না? ধন্যী মেয়ে মানুষ বটে। সত্য তখন প্রদীপের সামনে হেঁট মুন্ডে বসে একখানা বইয়ের পাতা উল্টাচ্ছিল। স্বামীর এই মন্তব্যে একবার মাত্র মাথাটা তুলল, তারপর নীরবেই আবার মাথা নিচু করল। নবকুমারের তখন ভিতরে আলোড়ন চলছে, তাই সবই খারাপ লাগছে। অতএব ওই বইয়ের পাতা উল্টানোতেও গা জ্বলে গেল তার। বলো, মা যা বলে ঠিকই বলে। মেয়ে ছেলের অধিক বিদ্বেষ সর্বনাশের মূল। সত্য চট করে বইটা মুড়ে ফেলে উঠে দাঁড়িয়ে বলল, মাতৃবাক্য অবশ্যই বেদবাক্য, অতএব আমি বসে বসে তোমার সর্বনাশ সাধন করছি। তার তো আর চারা নেই। বিদ্যেটা তো আর ঘটি বাটি নয় যে অসুবিধে ঘটাচ্ছে বলে সরিয়ে রাখবো। কিন্তু বিনা দোষে কি না আর মনটা কাঁদছে কি না সে সংবাদ তুমি সঠিক পেয়েছ। মন পাষাণেরও বরং প্রাণ আছে, তোমার মধ্যে নেই। বন্ধুকে যে নবকুমার কত খানিকটা ভালোবাসে সে কথা সত্যর অজানা নয়, তাই এত বড় দোষারোপেও বিচলিত হয় না সে। বোঝে রাগে দুঃখে বলে ফেলেছে,
আর সেটাই তো স্বভাব নবকুমারের। রাগের মাথায় কড়া কথা বলে বসে, আর রাগ ভাঙলে খোসামত করতে বসে। তাই সত্য অবিচলিতভাবে বলে, তা পাষাণী যখন, তখন মন কাদার কথা উঠছে কেন? তবে বিনা দোষে এ কথা ভাববার হেতু? যে মানুষ গুরুর নামে কলঙ্ক দিতে পারে, তাকে আমি অন্তত নিরপরাধ বলতে পারবো না। গুরুর নামে? নবকুমার স্তম্ভিতভাবে বলে, তার মানে? মানে তোমায় বোঝাতে পারবো না। মেয়ে মানুষের বাড়া পেট আলগা মানুষ তুমি, এখুনি জগৎ সংসার সকল বাত্রা জেনে ফেলবে। তবে এই বিশ্বাসটুকু রেখো আমার ওপর, অন্যায় কাজ আমাকে দিয়ে হবে না, অবিবেচনার কাজও না। না, এর বেশি নবকুমার জানতে পারেনি, পারবার কথাও নয়। বুদ্ধি দিয়ে বুঝে ফেলবে এত ক্ষমতা তার নেই। আর সত্য তো হাত জোড় করে বলেছে, আমায় আর কিছু জিজ্ঞেস করো না, আমি সে কথা মুখে আনতে পারবো না। না, সত্যিই পারবে না, মুখে আনবার কথা নয়। তবু নিতাই একদিন মুখে এনেছিল। ভবতোষ মাস্টার সত্যকে পড়া দিয়ে চলে যাওয়া মাত্র বলে উঠেছিল, সম্পর্কটা মাস্টার বানিয়েছে ভালো, গুরু শিষ্য, কিন্তু যতক্ষণ পড়া বুঝোয় ততক্ষণ তো গুরু বসে বসে শিষ্যকে চোখ দিয়ে গিলতে থাকে। সত্য তীব্র স্বরে বলে উঠেছিল, ঠাকুরপো, তা রাগ করলে আর কি হবে? যা হক কথা তাই বলছি। মাস্টার মশাইয়ের রীত চরিত্রের আমার আর আজকাল ভালো মনে হয় না। ছুতোয় নাতায় হর ঘড়ি এ বাসায় আসার বহর দেখে বুঝতে পারেন না, নিছক হিত করতে আসা নয়, কারণটা অন্য। আমি এই ভবিষ্যৎবাণী করছি, সময়ে সাবধান না হলে ওই মাস্টার হতে একদিন বিপদ আসবে। সত্য কঠিন গলায় প্রশ্ন করছিল, কথাই যদি তুললে ঠাকুরপো তো বলি, সেই বিপদ যে তোমার দ্বারাই আসবে না তার নিশ্চয়তা কি? আমার দ্বারা? আমার দ্বারা মানে? নিতাই সিঁদুরে আমের মতো লালচে হয়ে ওঠে। কিন্তু সত্য কঠোরা। মানে ঘরে গিয়ে বোঝোগে, জিজ্ঞেস করোগে আপনার মনকে, কে কাকে চোখ দিয়ে গিলছে, সে খবর তোমার চোখে পড়ে কেমন করে? তাই তোমায় শুধোই আমি। পড়বে না? নিতাই উত্তেজিত হয়। নবর মতন কানা মানুষ ছাড়া সবাই এর চোখেই পড়ে। নিজে চোখ না ফেললে পড়ে না, এই আমারও সাদা বাংলা। কিন্তু এমন মন্দ কথা যখন তোমার মনে উঠতে পারে ঠাকুরপো, তখন আমার মনে হয় আর একত্র থাকা ঠিক নয়। ঠিক নয়? নিতাই অবাক হয়ে বলে, একত্র থাকা ঠিক নয়? না। নিতাই ফুঁসে উঠে বলেছিল, আমাকে সরালেই তোমাদের বিপদ সরবে। বিপদ? সত্য সহসা হেসে উঠেছিল, আমার আবার বিপদ কিসের? আগুনে যদি কেউ হাত দিতে আসে ঠাকুরপো, বিপদটা আগুনের হয় না হাতের হয়? রামায়ণ মহাভারতের কাহিনীও কি কখনো শোনোনি? সতী নারীর উপাখ্যান। তোমায় যে সরে যেতে বলছি, সে তোমারই ভালোর জন্যে। নিতাই আর কোনো কথা খুঁজে না পেয়ে বলেছিল, চমৎকার, বিচারটা ভালো। সত্য বলেছিল, এখন তুমি নানা কারণেই অন্ধ ঠাকুরপো, তাই জ্ঞান গম্যি নেই, পরে বুঝবে। তবে এ সম্পর্কে অধিক কথায় আর কাজ নেই। কুকথা হচ্ছে ছারপোকার বংশ, একটা থেকে
100টা ছানা জন্মায়। ওকে মূলেই ধ্বংস করে দেওয়া বুদ্ধির কাজ। তারপর সেই ভবতোষ মাস্টারের কাছে মেষ খুঁজে দেওয়ার প্রস্তাব। কিন্তু নিতাইয়ের অনুযোগ কি বাস্তবিকই অমূলক? নিছক অমূলক বললে ভুল বলা হবে। ভবতোষ মাস্টারের চোখের শ্রদ্ধা সমীহ আর স্নেহভরা মুগ্ধ বিহ্বল দৃষ্টি যে আত্মহারা হয়ে সত্যবতীর আনত মুখের দিকে তাকিয়ে থাকে, এই কি সত্যবতীর অনুভবের মধ্যে ধরা পড়ে না? পড়ে। পাথরের দেবতাও ভক্তির নিবেদন বোঝে, তবু সত্যবতী গ্রাহ্য করে না। সত্যবতী বোঝে এ দৃষ্টির মধ্যে অনিষ্টের আশঙ্কা নেই। সত্যবতী জানে এ দৃষ্টি সত্যবতীর কেশাগ্রেরও ক্ষতি করতে পারবে না, যেমন পারবে না নিতাইয়ের ঈর্ষা কাতর জ্বালা ভরা দৃষ্টি। দুটোকেই সমান অগ্রাহ্য করেছিল সত্যবতী। কিন্তু নিতাইয়ের স্পষ্টাস্পষ্টি জ্বালা প্রকাশে বিবেচনার পথ নিল সে। কে জানে, কোনোদিন যদি নির্বোধ নবকুমারের কানে তুলে বসে নিতাই এই নীচ সন্দেহের কথাটা, যদি মাস্টার মশাইয়ের কানে ওঠে, ছি ছি, উনি স্নেহ করেন, উনি গুরু, উনি নিজেও জানেন না এর মধ্যে কোনো দোষ আছে, তাই ওর নিজেরও কিছু ক্ষতি হচ্ছে না। কিন্তু নিতাইয়ের কথা স্বতন্ত্র। নিতাইয়ের মধ্যে যা আছে সেটা নির্ভেজাল শ্রদ্ধা নয়। সে আপনি আপনার ক্ষতি করতে পারে, তার জন্যে ব্যবস্থার দরকার। তাই নবকুমারের কাছে দৃঢ়স্বরে বলতে পারে সত্যবতী, আমার দ্বারা কোনো অবিবেচনার কাজ হবে না, কোনো ছোট কাজ হবে না, এ বিশ্বাস রেখো। নিতাই চলে যেতেই নবকুমার বলতে শুরু করলো, বাড়িটা যেন গিলে খেতে আসছে। বলতে লাগলো, চারখানা ঘরে দরকার কি? ওই শেকল বন্ধ ঘরটা যে ওর বুকে শেলের মতো বিঁধছে সেটা বুঝতে পারে সত্য। তাই একদিন নরম গলায় বলে, আর একটা বাসা দেখলে হয় না? কেন, আর একটা বাসার কি দরকার? নবকুমার খাপ্পা হয়ে ওঠে। দরকার আর কি, একটু হাওয়া বদল। তাছাড়া এ বাসার ভাড়াটাও তো কম নয়। এদিকে বাজার দিন দিন অগ্নিমূল্য হচ্ছে, ওদিকে ছেলেদের বই খাতা স্কুলের মাইনে বাড়ছে। তা সে তো তোমার পক্ষে ভালোই। একটা মানুষ দুবেলা দুমুঠো ভাতের বদলে এক মুঠো করে টাকা ধরে দিচ্ছিল। সত্য বিনা বাক্যে উঠে গিয়েছিল আর মনে মনে প্রতিজ্ঞা করেছিল, ঠিক আছে। আর নবকুমারকেও বলা নয়, ভবতোষ মাস্টারকেও অনুরোধ জানানো নয়, নিজেই হাল ধরবে সে। ঝিকে দিয়ে বাসা জোগাড় করবে। ঝি 5 বাড়ি ঘোরে, অনেক সন্ধান রাখে, তা সত্যর হিসেবে ভুল হয়নি। মুক্তারামবাবু স্ট্রিটের এ বাসা ঝি পঞ্চুরমাই জোগাড় করে দিয়েছে। বাড়িওয়ালারা মস্ত বড় লোক, বনেদি ঘর। আগে যখন আরও বোলাও ছিল, তখন আমলা গোমস্তাদের জন্যেই ছোট ছোট অনেক বাসা বানিয়ে দিয়েছিল। এখন কর্মচারীর সংখ্যা কম, তাই 2-5খানা বাসায় ভাড়া বসিয়েছে। তারই একখানা সন্ধান এনে দিল পঞ্চুর মা। নবকুমার বাসা দেখে এসে সন্তোষ প্রকাশ না করে পারল না, কারণ ছোট হলেও বাসাটা ভালো, রাস্তার ধারে। ভবতোষ মাস্টার ক্ষুণ্ণস্বরে বললেন, বাসা বদলের দরকার ছিল, আমায়
জানাওনি তো নবকুমার। নবকুমার বাড়ির মধ্যের শিক্ষায় শিক্ষিত হয়ে বলল, আগে আপনার ওপর আর কত বোঝা চাপাবো? আমাদের জন্যে তো আপনার কাজের অন্ত নেই। এটা যখন ঝির দ্বারা হয়ে গেল, আমার বাসা থেকে একটু দূর হয়ে গেল, এই আর কি। ভবতোষ নিঃশ্বাস ফেললেন। তবু বাসা বদল হলো, আর সত্য আর একটু স্বাবলম্বী হয়ে উঠল। ফি হাত মাস্টার মশাইয়ের মুখাপেক্ষিতার অভ্যাসটা কাটাতে শুরু করল। তবে এ বাড়ির একটা অসুবিধে, বাড়িওয়ালারা ধনী হলেও জাতে ছোট, কাজেই বামুন ভক্তিটা প্রবল। যখন তখন পালা পার্বণ হলেই বামুন বাড়ি সিধে পাঠায় তারা। বামুনের মেয়ের জন্যে পান সুপুরি মিষ্টি লাল পাড় শাড়ির উপটৌকন পাঠায়। ফেরত দেওয়াও চলে না, কেবল নেওয়াও লজ্জার। নবকুমার অবশ্য লজ্জার বলে না, বলে, এতে তোমার এত কিন্তু কিসের? কথায় আছে, লাখ টাকায় বামুন ভিখিরি। তাছাড়া ওরা হলো গে সোনার বেনে, বামুনকে দান করে পুণ্যি সঞ্চয় করছে। তা হোক, সত্য ঝঙ্কার দেয়, আমরা তো তার পরিবর্তে কিছু দিতে পারছি না। নিতে আমার মাথা কাটা যায়। তোমার সবই উল্টো। বলি, পরিবর্তে তো তুমি আশীর্বাদ দিচ্ছ। আশীর্বাদ? হি হি করে হেসে ওঠে সত্য। আমার আশীর্বাদের অপেক্ষাতেই যে ছিল এতদিন, আর ওদের ওই রাজ্যিপাট আমার আশীর্বাদেই হয়েছে। যাই বলো, হে একটা বিপদ হয়েছে। লোকের যা প্রার্থনার, তোমার তাতেই বিপদ, আর লোকের যাতে ভয়, তোমার তাতেই আহ্লাদ। এই তো দেখলাম চিরটা কাল। কোন বিধাতা যে গড়েছিল তোমায়, তাই ভাবি। এই ধরনের কথা প্রায়ই হয়। আবার মাঝে মাঝে পঞ্চুর মা বলে, বড় বাড়ির গিন্নি পেরায় আমাকে বলে, হ্যালা, সবাই আমার সঙ্গে দেখা করতে আসে, কই 7 নম্বর বাসার গিন্নি তো কই আসে না একদিনও। আমি বলি, ও রানীমা, গিন্নি কোথায়? সে নেহাত ছেলে মানুষ বউটি। তা যাই বলো বাপু, তোমার 1-8 দিন যাওয়া কর্তব্য। সকল প্রজারাই যখন যায়। সকল প্রজারাই যখন যায়। সত্য দপ করে জ্বলে উঠে বলে, তা আমি তো আর ওনাদের প্রজা নই পঞ্চুর মা, ভাড়া দিই থাকি। তা সে একই কথা। পঞ্চুর মা বিগলিত স্বরে বলে, খাজনা দিলে প্রজা, ভাড়া দিলে ভাড়াটে। গিন্নির যেন একটু গোসা গোসা ভাব দেখলাম, তাই বলছি। মানে বড় মানুষ তো, রাত দিন তোয়াজ পাচ্ছে, তাতেই অঙ্কার ভাব। মনে করে 7 নম্বর কেন তোয়াজ করে গেল না? একদিন গেলেই ও গোসাটা কাটে। আমার সময় কোথা? সত্য গম্ভীরভাবে বলে, ও মা, শোনো কথা। পঞ্চুর মা বিস্ময়ে রাখবার জায়গা পায় না। এই গলির এপার ওপার, এটুকু একবার যেতে তোমার সময় হবে না? তাহলে বলি বৌ দিদি, অঙ্কার তোমারও কম নয়। তাহলে বুঝেছিস? হেসে ফেলে সত্য। বুঝেছি, বুঝেই আছি। তবে কিনা তোমার হিতের জন্যেই বলছি। জলে যখন বাস, কুমিরের সঙ্গে ভাব রাখাই ভালো। দেখ পঞ্চুর মা, ওসব তোয়াজ করা টরা আমাকে দিয়ে হবে না। তা সে কুমিরের কামড় খেতে হয়, তাও ভালো। আহা, তা কেন? কামড়ের কথা হচ্ছে না। তোমরা হলে গে জগতের সেরা উঁচু বামুন। তোমাদের মান্নির কাছে কি আর পয়সার মান্নি? তবে কিনা কালটা কলি, এই আর কি।
কলিকালে পয়সাই মোক্ষ, নইলে এই 11 নম্বর বাসার চক্কর্তি গিন্নি অমন করে দত্ত গিন্নির পায়ে তেল দেয়। যাক পঞ্চুর মা, ওসব কথা তুলিস নে, আমার মেজাজ খারাপ হয়ে যায়। বড় মানুষের বাড়ি যাওয়া আমার পোষাবে না। এই হচ্ছে সাদা বাংলা, তাতে এখানের বাস ওঠাতে হয়, তাও ভালো। পঞ্চুর মা মানুষটা ভালো, লাগানে ভাঙানে নয়, আর বোধ করি সত্যর এই তেজস্বিতাকে সে সমীহই করে। তাই গিয়ে বড় বাড়ির গিন্নির কানে তোলে না কথাটা, নইলে ও বাড়িতে তো তার নিত্য গতাত। কারণ ঝি খেটে খেলেও পঞ্চুর মা মালির মেয়ে, তার বঞ্ঝি ওই বড় বাড়িতে ফুলের যোগানদার। বঞ্ঝির সেখানে অশেষ প্রতিপত্তি। পঞ্চুর মা সেই সুবাদে দৈনিক জল পানিটা বরাদ্দ করে নিয়েছে ও বাড়িতে। আর রাজ্যের ঝি আর মালিনী তাতিনী নিয়েই তো আসর গিন্নির। তাই সে ভাবে একটা দিন গেলে যদি বড় বাড়ির গিন্নির মনটা প্রসন্ন হয়, গেলেই বা। কিন্তু সত্য উড়িয়ে দেয়, বলে বড় মানুষের বাড়ির চৌকাঠে ডিঙোতে আছে। বাপ, তবু সত্যকে একদিন বড় বাড়ির চৌকাঠ ডিঙোতে হলো। ওদের রাঁধুনি বামনি আর গিন্নির খাস ঝি এসে কর্তার নাতির মুখে ভাতের নিমন্ত্রণ করে গেল। নতুন কাঁসার রেকাবিতে 4 জোড়া সন্দেশ আর নতুন পেতলের ঘটিতে 1.5 টাক তেল দাওয়ায় নামিয়ে দিয়ে বলল, নাতির মুখে পেশাদ, নেমন্তন্ন করে গেলাম। বাড়ি শুদ্ধ, সব যাওয়া চাই, বাড়িতে যেন উনুন না জ্বলে। সত্য মৃদু গম্ভীরভাবে বলে, কবে অন্নপ্রাশন? এই তোমার গে পরশু। সত্য আরও গম্ভীরভাবে বলে, তবে ছুটির দিন তো না, বাবুকে 10টায় আপিস যেতে হয়, উনুন না জ্বাললে চলবে কেন? অত সকাল সকাল তো আর যজ্ঞী বাড়িতে ভাত মিলবে না। তা জানি না, রাঁধুনি খড়খড়ে গলায় বলে ওঠে। পাড়ার কারুর ঘরে উনুনের ধোঁয়া উঠতে দেখলে গিন্নি আর রক্ষে রাখবে না, এই হচ্ছে সংবাদ। তাহলে বাবুকে সেদিন পান্তা খেতে হবে। সত্য নিশ্চল দাঁড়িয়ে বলে, আর রাঁধুনি বামনি গালে হাত দিয়ে থ হয়ে যায়। তারপর খড়খড়িয়ে ওঠে, উমা, এই যে সর্বনেশে মেয়ে গো, রানীমা তো ঠিকই বলেছে, আর সকল বাড়ি শুধু ঝি গেলেই বোধহয় হতো। 7 নম্বরে বামন্দি তুমি সঙ্গে যেও, ওনার বড় দেমাক। কি জানি যদি সুদূরের মুখের নেমন্তন্ন না নেন। তা ভালো, চোখে না দেখেও মানুষ চিনতে পারেন। তোমাদের রানীমা তো খুব গুণী। রাঁধুনি বোধ করি কথাটা নিহিতার্থ হৃদয়ঙ্গম করতে না পেরেই বলে, গুণী? সে কথার বলতে, একবার কেন 100 বার। গেলেই জানতে পারবে কি দয়া দাক্ষিণ্যি। আর রূপও তেমনি, যেন জগদ্ধাত্রী প্রীতিমা। গিন্নির খাসদাসী সঙ্গে, কাজেই জানা কথা এই যে স্তুতিগান একেবারে ব্যর্থ হবে না। সত্য বলে, তা দাঁড়াও, ঘটিটা রেকাপটা নিয়ে যাও। শুনে ঝি বামনি দুজনেই হেসে ওঠে। উমা, বলে কি গো, নিয়ে যাব কি গো, ও তো সামাজিক বিলোনোর জন্যে। একেবারে ব্যাপারীদের কাছে বায়না দিয়ে 1 মাপের 1 গড়নের অমন 1000 খানেক আনানো হয়েছে। এসব বুঝি
দেখনি কখনো? সত্য আর দ্বিরুক্তি না করে জিনিস দুটো ঘরে উঠিয়ে রাখে। ওই হাসির শব্দ যেন ছুরির মতো বিঁধতে থাকে। দেখবে না কেন? রামকালী চাটুর্যের মেয়ে সত্য অনেক কিছুই দেখেছে, বাসন বিলানোও দেখেছে বই কি, কিন্তু সেটা কখন কিভাবে বিলানো হয় তা তার জানা ছিল না। ভাবল, কি জ্বালা, যদি বা 5 টাকায় এমন মনের মতো বাসাটি পাওয়া গেল, তার সঙ্গে জুটল এই পিঁপড়ের কামড়। এতদিন ওদের বাড়িতে না গিয়ে চলেছে, আর চলল না দেখা যাচ্ছে। সামাজিক নেমন্তন্ন বলে কথা। গাড়ি পালকির পথ নয়, তবু এসব কাজে পালকিতে চেপে যাওয়াই রেওয়াজ। পঞ্চুর মা বলে, আমি এই বাসন কখানা মেজে বাসা থেকে কাঁচা কাপড় পরে আসছি বৌদিদি, তুমি সাজগোজ করে নাও ততক্ষণ, আর খোকাদেরও পোশাক আশাক পরিয়ে। খোকারা তো এখন স্কুলে চলল, বলল সত্যবতী। ও মা, সে কি কথা! নেমন্তন্ন খাবে না ওরা স্কুল কামাই করে? পঞ্চুর মা অবাক হয়ে বলে, একদিন তোমার স্কুল কামাইটা এমন মারাত্মক হলো বৌদিদি, পাড়া শুদ্ধ ছেলে কেউ আজ স্কুলে যাবে নাকি? বলে 20 দিন থেকে দিন গুনছে সবাই। বড় মানুষের বাড়ির নেমন্তন্ন, কত ভালো মন্দ সামগ্রীর আয়োজন, 12 মেশে সংসারে তোমার গে সেসব চোখেও দেখতে পায় না কেউ। সত্য ঈষৎ কঠিন সুরে বলে, তা 12 মাস যখন দেখতে পায় না, একদিন পেয়েই বা কি রাজ্য লাভ হবে? তুই বাসা থেকে ঘুরে আয়, আমি একাই যাব। জানি নে বাবা, তোমার মতিগতি কেমন। বলি, ছেলেরা না গেলে মাথা পিছু ছাদাটাও তো বেবাক লোকসান। লাভ লোকসানের হিসেব তোর সঙ্গে করতে বসতে পারছি না পঞ্চুর মা, কাজ সেরে বাসা থেকে ঘুরে আয়। পঞ্চুর মা তথাপি হাল ছাড়ে না, বলে, তা বৌদিদি, খোকারা স্কুল থেকে ফিরেও যেতে পারে, খ্যাট তো তোমার গে এই দুপুর থেকে সাজ সন্ধে অবধি চলবে। তুই থামবি? বলে ধমক দিয়ে সরে যায় সত্য। নবকুমার কোটের পকেটে পানের কৌটোটা ভরে নিতে নিতে বলে, ছেলেদের নিয়ে গেলেই পারতে। কেন? কেন আবার কি? নেমন্তন্ন? না, বড় লোকের বাড়ি না যাওয়াই ভালো। ছেলে বুদ্ধি, ছেলে মন, অত জাঁকজমক দেখে এসে শেষে নিজেদের তুচ্ছ মনে করতে শিখবে। তোমার যত সব উদ্ভট কথা মাথাতে আসেই বা কি করে? যাক, যাবে, একটা টাকা নিয়ে যেও, সামাজিক আশীর্বাদটা দিতে হবে তো। সত্যর জোড়া ভুরু নেচে ওঠে, কৌতুকের হাসিতে মুখ উজ্জ্বল দেখায়। 1 টাকা? ধুত, এতদিন ধরে এত সিধে শাড়ি কাপড় চোপড় পেয়ে আসছি, যদি তার শোধ দেবার সুযোগ পাচ্ছি, টাকা দিয়ে সারব কেন? তবে কি দেবে? গিনির মালা? নবকুমারও রহস্য করে। গিনির মালা? না, বেআন্দাজি কিছু করতে যাব না, এইটে দেব। সত্য তরঙ্গ খুলে একটা জিনিস বার করে, মুঠোয় চেপে রহস্য ভরে বলে, হাত গুনে বলো, কি এটা? হাত গুনতে জানি না, আপিসের বেলা হয়ে যাচ্ছে, দেখাবে তো দেখাও। সত্য মুঠো খুলে ধরে, আর ঝকমক করে ওঠে সোনার জলুস। কড়িহার 1 গাছা, ভরি 5 কম নয়। নবকুমার হেসে ফেলে বলে, ইস, তা আর নয়, প্রাণ ধরে পারবে নিশ্চয়,
আমার প্রাণ অত হালকা নয়, পাগলামি করো না। পাগলামি নয়, সত্যি দেব। ওই অত বড় সোনার হার ছড়া দিয়ে দেবে? বড় মানুষের সঙ্গে পাল্লা দেওয়ার স্বাদ? পাল্লা নয়। সত্য গম্ভীরভাবে বলে, মান সম্মান রক্ষে। বলে কিনা প্রজা, ওদের কাছে তোমার মান, ওরা হলো গে লাখপতি, তাতে আমার কি? এবার নবকুমার বোঝে রহস্য নয় সত্যি, ক্রুদ্ধ হয়ে ওঠে। বলে, সর্বনাশা বুদ্ধি না হলে এমন কাণ্ড কেউ করতে যায় না। বলে, একটা টাকায় যেখানে মেটে সেখানে এত বড় একগাছা সোনার হার? এ শুধু বদ্ধ পাগলেই করে। তাছাড়া উড়নচণ্ডে হয়ে সোনা দানা নষ্ট করবার অধিকারী বা দিয়েছে কে সত্যকে? এলোকেশী যদি টের পান, রক্ষে রাখবেন? সত্য গম্ভীরভাবে বলে, এ তো তোমার মায়ের জিনিস নয়। নয় মানে? তোমার বাবা যে কালে শালঙ্কারা কন্যে দান করেছে, হে আমার বিয়ের সময়ের জিনিস নয়। সেসব তোমার মা সঙ্গে দেননি। এবারে নিত্যে নন্দপুরে যেতে ছোট খোকার নাম করে পিস ঠাকুমা দিয়েছেন বলেই বিলোতে হবে? না না, ওসব বদ খেয়াল ছাড়ো। তাহলে আমার যাওয়া হয় না। যাওয়া হয় না? চমৎকার। বলি, এত যদি টেক্কা দেওয়ার শখ, নিজের জন্যেও তাহলে হিরে মুক্ত জরি বানারসি জোগাড় করো। তা কেন? সত্য দৃঢ়ভাবে বলে, বামুনের মেয়ে শাখা আর লাল পাড় শাড়ি মস্ত আভরণ। তা শেষ পর্যন্ত সেই মস্ত আভরণেই সজ্জিত হয়ে ও বাড়িতে গিয়ে হাজির হলো সত্য পঞ্চুর মার সঙ্গে। একখানা নতুন কাঁসার রেকাবিতে সেই কড়ি হার ছড়া আর একটু ধান দুর্ব নিয়ে। নৌকোতার বহর দেখে পঞ্চুর মাও তাজ্জব হয়ে গেছিল। গালে হাত দিয়ে বলেছিল, হ্যাঁ গা বৌদিদি, বড় বড় কুটুম বাড়ি থেকেও তো দুটো একটা টাকাই দেয়, আর তোমার মতন এই পাড়া পড়শি প্রেজারা 4 গন্ডা কি জোর 8 গন্ডা পয়সা। একটা টাকা হলো তো খুব বেশি হলো, আর তুমি? হোক হোক, চল তুই। ছেলে কোন ঘরে? সত্য শুধল একজনকে, সম্ভবত সে দাসী। কারণ পঞ্চুর মা তাড়াতাড়ি আগ বাড়িয়ে এসে একগাল হেসে বলে, এই যে সুখদার পিসি, নিয়ে এলাম আমাদের বৌদিদিকে 7 নম্বরের বাড়ির। ও! সুখদার পিসি ভুরুর ইশারায় দিক নির্দেশ করে বলে, ওই ওদিককার দালানে বসাও গে। বসবে বসবে। তা অগ্রে খোকাবাবুকে আশীর্বাদ করে। সুখদার পিসির এতক্ষণে বোধ করি হাতের জিনিসটার প্রতি নজর পড়ে। ঈষৎ বিস্ময় এবং সমীহ মিশ্রিত স্বরে বলে, তা তবে ওপর তলায় নে যাও, মোক্ষদার কাছে আছে ছেলে। মোক্ষদা এ বাড়ির খোঁজছি, গিন্নির পরের পথটাই তার। বাড়ির বউ ঝিরা পর্যন্ত তার ভয়ে তটস্থ, আর অন্য ঝিদের তো সে দণ্ডমুণ্ডের কর্তা। মোক্ষদার জিম্মাতেই আছে ছেলে, কারণ ছেলের সর্বাঙ্গে আজ গয়না। ন্যাড়া মাথা, সর্বাঙ্গে অষ্ট অলঙ্কার, আর সলমা চুমকির কাজ করা ভেলভেটের পোশাকের জ্বালা হাঁ হাঁ করে কাঁদছিল ছেলেটা। মুখ দেখানির থালা সামনে নিয়ে ক্রন্দনরত ছেলেটাকে কোলে চেপে ধরে বসেছিল মোক্ষদা কালো মোষের মতো চেহারাখানি নিয়ে। পঞ্চুর মার সঙ্গে সত্যকে দেখেই বাজখাই গলায় বলে ওঠে, এই বুঝি তোর মণি
পঞ্চার মা? যাক, পার ধুলো পড়ল তাহলে। সত্যর ভুরু কুঁচকে ওঠে, তবু সে ধীরভাবে এগিয়ে গিয়ে ধান দৌড়ব নিয়ে ছেলের মাথায় দিয়ে হার সমেত রেকাবিটা নামিয়ে দেয় মুখ দেখানির থালার কাছে, যে থালায় টাকার চাইতে আধুলি ও আধুলির চাইতে শিখির সংখ্যাই বেশি। সঙ্গে সঙ্গে ভুরু কুঁচকে ওঠে মোক্ষদারও। এটা কি পঞ্চার মা? পঞ্চার মা তটস্থভাবে বলে, এই খোকাবাবুর আশীর্বাদী মোক্ষদাদি। বৌদি বলে 1 টাকা নিয়ে গিয়ে আর কি হবে পঞ্চুর মা? বড় মানুষের বাড়ি, সমুদ্রে পাদ্য অর্খি। তাই বাজে বাজে বকছিস কেন মিথ্যে? তীব্র স্বরে ধমকে ওঠে সত্যবতী, তীব্র তবে মৃদু। মোক্ষদা একবার সত্যর আপাদমস্তক দেখে নেয়, একবার হার ছড়া হাতে তুলে ঘুরিয়ে ফিরিয়ে অনুভব করে, তারপর বিরস স্বরে বলে, এ হার তুমি উঠিয়ে নিয়ে যাও গো 7 নম্বরের গিন্নি। এদের ঘরের ছেলে পেলে গিলটির গয়না পরে না। গিলটির গয়না? পঞ্চুর মা বুকটা বসে যায়। নির্বোধ ছুরির নির্বুদ্ধি দেখে এ পর্যন্ত সে মনে মনে হাসছিল, ভাবছিল শহুরে বড় মানুষ তো দেখেনি কখনো, তাই ভয়ে তরাসে বেআন্দাজি একটা নৌকোতা করে বসেছে। তা বসুক, পঞ্চুর মার মুখটা বড় হবে বঞ্ঝির মনিব বাড়িতে। কিন্তু এ কি, এ যে মুখে চুনকালি! ছি ছি, এই কি মুখুমি! তুই এই দত্ত বাড়িতে নিয়ে এলি গিলটির গয়না? প্রায় হতভম্ব হয়েই তাকিয়ে থাকে সে, কিন্তু ততক্ষণে উত্তর দিয়েছে সত্য, তীক্ষ্ণ, তীব্র, মৃদু। তুমি বুঝি এখানে নতুন কাজে ঢুকেছ? নতুন? আমি নতুন কাজে ঢুকেছি? মোক্ষদা আগুনের মতন গনগনিয়ে ওঠে। উমা, আমার কে গো? তুমি আজ নতুন পদার্পণ করেছ বলে মোক্ষদাও নতুন হয়ে গেল। এই বাড়িতে কাজ করতে করতে চুল পাকালাম বলি, এ প্রশ্ন যে? প্রশ্ন তুমিই করালে বাছা। এতদিন এদের ঘরে কাজ করছো, শোনা চেনো না? মোক্ষদা কালো মুখ আরো কালি করে বলে, তোমার কথাবার্তা তো বড় চ্যাটাং চ্যাটাং। যা পঞ্চার মা, বড় রানীমার কাছে নে যা, সেখানে মুখটায় একটু লাগাম রেখে কথা কয়ো গো ভালো মানুষের মেয়ে, সে আর দাসীবাদীর এজলাস নয়। পঞ্চুর মা খানিক এগিয়ে ফিস ফিস করে বলে, মোক্ষদার বড় দাপট মা, ওকে একটু তোয়াজ করে কথা কইতে হয়। যাই দেখি আমার বুনঝিটা কোথায়, তাকে সঙ্গে পেলে বুকে একটু ভরসা পাই। খাস মালিনী তো সে। এই বিরোধ বাড়ির যত মেয়ে ছেলে সব্বার খোপার জন্য রোজ বরাদ্দর ফুলের সাজ, রকমারি মালা, জরির ফুল, রাংতার চাঁদ তারা সব ওই আমার বুনছি। অশৈল কই, কোথালো? পঞ্চুর মা ঝপ করে এগিয়ে যায় আর সত্যবতী দালানের একটা থামের কাছে দাঁড়িয়ে দেখতে থাকে তাকিয়ে তাকিয়ে বাড়ির বাহার কারুকার্য, সাজসজ্জা। দালানের ছাদটা কি উঁচু, যেন কোথায় থামতে হবে ভুলে গিয়ে যথেচ্ছ উঠে গেছে উপর দিকে। সেই ছাদের নিচে ঝুলছে প্রকাণ্ড প্রকাণ্ড ঝাড় লণ্ঠন। সত্য গুনে ফেলল, চক মিলানো দালানের 4 কোণায় 4টে,
আর মাঝামাঝি একটা করে, সব শুদ্ধ 8টা ঝাড়। আগাগোড়া দালান শ্বেতপাথরে মোড়া, শুধু কিনারায় কিনারায় কালো পাড়। থামের মাঝখানে প্রতিটি খিলেনের মাথা থেকে ঝুলছে নানা মাপের পাখির খাঁচা, পাখির দাঁড়, হরেক রকমের পাখি। আশ্চর্য, এত পাখি কেন? এত পাখি পুষে কি হয়? দালানের কোণে কোণে একটা করে পাথরের নগ্ন নারী মূর্তি। সত্য তাদের দিকে তাকিয়ে চোখটা তাড়াতাড়ি ফিরিয়ে নিল। ভাবল, ম্যাগো, মেয়েগুলোকে দেখে মনে হচ্ছে যেন জলজ্যান্ত। তারপর মনে মনে ফিক করে একটু হেসে ভাবল, বেচারিরা বোধহয় রক্ত মাংসেরই ছিল। হাজার লোকের চোখের সামনে অমন করে দাঁড়িয়ে থাকতে হওয়ায় লজ্জায় পাথর হয়ে গেছে। বাইরে থেকে বাড়ির ভিতরের একটা শোভা সৌন্দর্য ঠিক বোঝা যায় না। ভিতরে ঢুকলে দেখে তাজ্জব বলতে হয়। ছেলেবেলায় বাবার কাছে নবাব বাড়ির অনেক গল্প শুনেছে সত্য, আর অসীম কৌতূহলী চিত্তের অসংখ্য প্রশ্ন সরাঘাতে রামকালীকে বলতেই হতো অনেক কিছু বিশদ করে। দত্তদের অন্তঃপুরে এসে সত্যর সেই ছেলেবেলায় শোনা নবাব বাড়ির কথা মনে পড়ল। শোনা গল্পের সঙ্গে মনের রং কল্পনা মিশিয়ে নিয়ে এই ধরনের ছবি এঁকে রেখেছিল সত্য তার ধারণার জগতে। তাই ভাবল, বাবা, এ যে দেখছি একেবারে নবাবী কাণ্ড। এসো গো বৌদিদি, ঊর্ধ্বশ্বাসে ছুটে এলো পঞ্চুর মা। এই সময় চলো, এখন একটু ভিড় কম আছে। সত্য আসতে বলে, কাজের বাড়ি তো, কিন্তু এত বড় দালানে মানুষজনের চিহ্ন নেই কেন রে পঞ্চুর মা? বাড়ির গিন্নি টিন্নি বা কোথায়? ও মা, শোনো কথা। পঞ্চুর মা বিস্ময়ের চরম অভিব্যক্তি স্বরূপ গালে হাত দেয়। কি হলো, মুচ্ছ গেলি যে? তা মুচ্ছ যাওয়ার মতন কথাই যে বললে বৌদিদি। এ কি তোমার আমার মতন গরিব গুরবর ঘর যে নাতির অন্নপ্রাশনে ঠাকমা কোমর বেঁধে কাজ করে বেড়াবে? এ বাড়ির গিন্নিরা নিচের তলায় নাবে নাকি? নিচের তলায় নামে না? সত্য হেসে ফেলে বলে, কেন, পায়ে বাদ বুঝি? বকো না বৌদিদি, হাসিও না। নিচের তলায় নামবার ওনাদের দরকার? 52 গন্ডা দাসী বাদী মোতায়েন নেই? তাছাড়া তোমার গে সংসারে কত অবিরে বেধবা প্রীতিপালিত হচ্ছে, তারাই সংসারের কন্যা করছে। আর সরকার মশাই তো আছেনই। অবশ্যই একেবারে নাবে না তা নয়, নাবে। পাল পার্বণে ঠাকুর দালানে আসে, তা তার জন্যে আলাদা সিঁড়ি আছে ভেতর ঘর দিয়ে। এই দিকটা হলো গে না সদর না অন্দর, দুয়ের মাঝখান। মানুষজনের কথা বলছো, সে তোমার গিয়ে এদিকে বড় নেই। ভিড় দেখতে চাও তো দেখো গে, যাও ভেতর বাড়ির উঠোনে দালানে। এ তো আর চালা বেঁধে ভিয়েন বসানো নয়, পেরকাণ্ড টানা লম্বা পাকা ভিয়েন ঘর। তার শেষতলায় মেছুনিরা বসেছে মাছ কুটতে। ভগবান জানেন কত মন মাছ। তবে সে যা বটি, দেখে ভিড়মি লেগে যায়। মদ্য ছেলেরা পের থমে ন্যাজা মুড়ো খণ্ড করে বাগিয়ে দিয়েছে। তারপর মেছুনিরা বসেছে খামি করতে। দেখাবো, সবই দেখাবো তোমায় ঘুরিয়ে ঘুরিয়ে।
আমি শৈলর মাসি বলে আমায় কেউ কিছু বলে না, আর বলবেই বা কেন? আমি বলবো আমার মনিব গো, গা ঘরের মানুষ, এত সব সাহেবি কেতা শহুরে কাণ্ড তো কখনো দেখেনি। তাই কথা হচ্ছিল এ হদ্দ ও হদ্দ। দালানটা পার হতে হতে 3 মুড়ো পার হয়ে তবে একেবারে শেষ মুড়োয় সিঁড়ি। সিঁড়ির কাছ বরাবর এসে পৌঁছেও ছিল, হঠাৎ দাঁড়িয়ে পড়ে তীব্র তীক্ষ্ণ অথচ চাপা গলায় বলে ওঠে সত্য, পঞ্চুর মা। কি হলো গো? পঞ্চুর মা থতমত। দেখ, কথা যখন কইতে জানিস না, রস্যি দীর্ঘি জ্ঞান যখন নাই, তখন মেলা কতকগুলো কথা কইতে আসিস নে। ও মা, কথার ভুল আবার কখন হলো? সে জ্ঞান থাকলে তো বুঝবি। তা তোকে এই স্পষ্ট কথায় সাবধান করে দিচ্ছি। আমাকে নিয়ে মিঠে কতকগুলো বক বক করবি না। যা করতে এসেছিস তাই কর। বাবা, ধন্যি মেজাজ। মেজাজে তুমিও তো দেখছি রাজরাড়ার থেকে কিছু কম যাও না। এদের এসব ঘর বাড়ি, বটকখানা আর বাবুদের ঐশ্বর্যের দবদবা। এই কলকাতা শহরে একদিন এমন রাষ্ট্র ছিল যে শুনতে পাই নাকি খাস বিলিতি সাহেবরা শুদ্ধ দেখতে আসতো। আর তুমি কি না? হ্যাঁ, আমি ওই রকমই। ও বাবা, এ কে? ও বাবা, এ কে বলেই হঠাৎ থেমে দাঁড়ায় সত্য। তারপরই ঈষৎ এগিয়ে গিয়ে নিরীক্ষণ করে দেখে, অনুচ্চ স্বরে হেসে উঠে বলে, দেখো কাণ্ড, কে বলবে সত্যি সেপাই নয়। পঞ্চুর মা এবার একটু গৌরব অনুভব করে। অহংকারী মানুষটা হয়েছে তাহলে জব্দ। শিকার পেয়েছে যে অবাক হয়ে